আমি কিন্তু ছোটবেলা থেকেই মোবাইল নিয়ে নেমে গেছি, ক্যামেরা নিয়ে নেমে গেছি। যেভাবে যখন কখনো লিখছি আমি কিন্তু থামাই না আমার স্বপ্ন দেখাটা। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে এসেছে নতুন ওয়েব সিরিজ উন্মাদনা। অবাক হচ্ছেন? এরকম কোনো সিরিজের নাম শোনেননি, তাই তো? যদি বলি ফ্রেন্ডজি, অবশ্যই শুনেছেন। হ্যাঁ দর্শক, এই সময়ের আলোচিত ওয়েব সিরিজ ফ্রেন্ডজির অর্থই পাগলামি, উন্মাদনা। আর এই সিরিজের চিত্রনাট্যকার পরিচালক জাহিদ প্রীতম আজ আমাদের অতিথি। যদিও তিনি সিরিজে বলেছেন নিষিদ্ধ এক ধরনের আকর্ষণ থাকে বলে অবিশুদ্ধ প্রেমগুলো টেকসই হয়। তবে নির্মাতা জাহিদ প্রীতমের প্রতি আমাদের বিশুদ্ধ প্রেম কিন্তু দিন দিন আরও গাঢ় হচ্ছে। সেই প্রেম ধারণ করেই আজ আমরা আড্ডা দেব তরুণ এই পরিচালকের সঙ্গে। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আড্ডায় ডুব দেই। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। স্বপ্ন পূরণ করতে হলে পরিশ্রমী হতে হয়। বিছানায় বসে দেখা স্বপ্ন কখনো পূরণ হয় না। আপনার লেখা ফ্রেন্ডজির ডায়লগ বললাম। যদি জানতে চাই ফ্রেন্ডজি নিয়ে আপনার স্বপ্ন কতটা পূরণ হয়েছে? ফ্রেন্ডজি নিয়ে আসলে একটা পাগলামি ছিল। হুট করে ডিসিশন নেওয়া যে আমি গত শোতে আপনাদের এখানে বলে গিয়েছিলাম যে আসলে আমি মানুষকে ভাবাতে চাই, হাসাতে চাই, প্লাস হচ্ছে একটু রোমান্টিসিজম থাকে আমার গল্পের মধ্যে, একটু মিষ্টি থাকে। তবে এবারে আমি প্রথম অনুভব করলাম জুলাই বিপ্লবের পরে, যখন আমরা অনেক মেন্টালি অনেক সিক হয়ে গেলাম, অনেক ফ্রাস্ট্রেশন, তারপর হচ্ছে অনেক নেগেটিভিটি আমাদের সমাজে। তো আমি ভাবলাম যে একদম পজিটিভ, ফিল গুড, একটু আমি হাসাতে চাই, একটু লাইট কিছু এবং হাসাতে হাসাতে ভাবাতে চাই, যেটা আমার ক্যারেক্টার কেন আমার ফিলোসফির সাথেও যায় না। ফ্রেন্ডজিতে আপনি দর্শনও পাবেন, হাসি পাবেন, সবকিছু পাবেন। সো আমার কাছে মনে হয় যে স্বপ্নটা পূরণ হয়েছে আমার, যেহেতু আমি একটা রেভলিউশন ঘটাতে চেয়েছি। এখন কতটুকু হয়েছে এটা দর্শক বলবে। নিশ্চয়ই। এবং আমি তো শুনেছি এই সিরিজের নামটি নাকি আপনি সরাসরি এআই এর কাছ থেকে নিয়েছেন, সত্যি? হ্যাঁ, এবং এটার এআই এর মাধ্যমে আমি দুইটা জিনিস নিয়েছি এই গল্প থেকে। একটা হচ্ছে ফ্রেন্ডজি নামটা, 64টা নাম আমাকে সাজেস্ট করেছিল। 64টা, কারণ আমি সিনোপসিস লেখার পরে ইংলিশে ও আমাকে এটা সাজেস্ট করে এবং আমি দেখলাম ফ্রেন্ডজি আর জেনজি, যেহেতু আমি জেনজিকে টার্গেট করতেছি, ওদের জীবনের ভুলগুলো নিয়ে আমি গল্পটা বলতে যাচ্ছি, কি করলে ওরা আসলে জীবনটাকে সুন্দর বিশুদ্ধ করতে পারবে। সো এই ব্যাপারগুলোর সাথে ফ্রেন্ডজিটা যায়। আর একটা হচ্ছে আমি একটা গান বানিয়েছি, ওই গানটা হচ্ছে সুনো এআই এর মাধ্যমে প্রথমবারের মতন এআই এর মাধ্যমে একটা মেয়ে ভোকালিস্ট দিয়ে আমি একটা র্যাপ সং বানিয়েছি, বন্ধু মানে ফ্রেন্ডজি, যেটা এপিসোড 4 এ বেজে ওঠে। দেখেছি আমরা। এর আগে বুক পকেটের গল্প, তিলোত্তমা সহ আপনার আলোচিত সব কন্টেন্টই তো আপনার লেখা। এবার অন্য লেখকের গল্প নিয়ে কাজ করলেন, কোন ভাবনা থেকে? ভাবনা থেকে, স্বাধীনতা ভাব থেকে। যে ভাইয়া আর আমি হচ্ছে পরিচয় হয়েছে আমাদের জুন মাসে। তখন হচ্ছে দেশ স্থিতিশীল, তখন হচ্ছে ভাই আমার ফ্যান হিসেবে আমাকে অফিসে কল করলো যে তোমার কাজ দেখেছি। অ্যাডকমের হাসিব হাসান চৌধুরী ভাই, চয়ন ভাই ছিলেন, রাফি ভাই ছিলেন। রাফি ভাই হচ্ছে এনার্জি প্যাকে। তো সবকিছু মিলে হচ্ছে ওরা অ্যাজ এ ফ্যান হিসেবে মিট করতে যাই তাদের সাথে। উনি বলতেছে যে তোমার কাজ আমার ভালো লাগে, একসাথে কাজ করা যায় কিনা দেখো। তখন ওরা বললো যে ওদের কাছে একটা গল্প আছে, কিন্তু ওদের বিঞ্চ প্ল্যাটফর্মে ওদেরকে দেওয়া হয়েছে, কিন্তু বিঞ্চ ওদেরকে শর্ত দিয়েছে জাহিদ প্রীতম হলে কাজটা করবে। বলে যদি জাহিদ প্রীতম হয় তাহলে 10 দিনের মধ্যে আপনার প্রজেক্ট ডান হয়ে যাবে। সো ওদেরও প্রথম পছন্দ ছিল আমি, কারণ রমকম জনরায় ওরা ওই যে বুক পকেটের গল্পে যে 3 নম্বর গল্পটা ছিল, ওরা চাচ্ছিল যে এই ধরনের কিছু একটা হিউমার বেসড কাজ করতে। তো আমি বললাম যে আচ্ছা ভাই সমস্যা নেই। গল্পটা যখন আমাকে বললো আমি খুব কনভিন্সড হলাম, কারণ হচ্ছে 4টা বন্ধুত্ব নিয়ে আমাদের গল্প খুব কম, বিশুদ্ধ পিওর ফ্রেন্ডশিপ, যেটা এবং পিওর ফ্রেন্ডশিপ না আমরা সবসময় কলেজ স্কুল লাইফ দেখাই। এটাতে না মানে 4টা মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলে মেয়ে যারা কর্মযজ্ঞে আছে, এবং এই সময় না বন্ধুত্ব, বিশুদ্ধ প্রেম, বন্ধুত্বটা খুঁজে পাওয়া খুব টাফ, খুব কঠিন। তখন দেখলাম যে এই গল্পটার মধ্যে এই ব্যাপারটা আছে। পরে জুলাইয়ের পরে যখন জুলাইতে আমি আর ভাইয়া মিলে শহীদ মিনার গেলাম, অনেক আন্দোলন করলাম। ভাইয়া বলতেছে আমি লিখতে পারতেছি না রে, অনেক কষ্ট হচ্ছে কমেডি লিখতে এই সময়টাতে। পরে আমি বললাম ভাই আমার উপর ছেড়ে দেন, আমি দেখি কি করা যায়। পরে পুরো দায়িত্বটা আমি নিয়ে নিলাম। আমরা আসলে যেই বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে আমরা কিন্তু জেনজির বিষয়টা বা এটা খুব বেশি জেনেছি কিন্তু জুলাইয়ের থেকে, এবং আমি যতটুকু শুনেছি যে এই সিরিজের গল্পটা আপনি নাকি জুলাইয়ের আরো আগেই গল্পকারের কাছ থেকে শুনেছিলেন। তখন গল্পটির নাম কি ছিল? তখন গল্পটার নাম ছিল ফ্ল্যাট 143 এবং গল্পটা একটা সিটকম ছিল। রুমের বাইরে গল্প যায় না, রুমের মধ্যেই থাকে, ওই ঘরটার মধ্যেই থাকে, এবং ওদেরই 4টা ফ্রেন্ডের আশেপাশে গল্প নিয়ে
ফ্ল্যাট 143 ছিল, কিন্তু জুলাই বিপ্লবের পর আমি ভাবলাম যে ভাইয়া অনেক বৈষম্য, তারপর অনেক মেসেজ দেওয়া আছে দর্শককে হাসতে হাসতে। সো এই আমি তখন 6টার মতন চরিত্র ছিল, ওইটাকে আমি 12টা 13টাতে নিয়ে নিয়েছি। এবং সবাই বলে আপনি দর্শকদের পালস বোঝেন, দর্শকদের পালসকে আসলে বোঝা সম্ভব? না, আমি তো এটা সবসময় ডিনাই করি, কারণ গত শোতে সৈয়দ নাফিস ভাই এসে বলে গিয়েছিল আমি নাকি দর্শকের পালস বুঝি। আমি সবসময় বলে আমি দর্শকের পালস বুঝি না, আমি দর্শকের পালসটাকে রিড করে তাদেরকে ম্যানিপুলেট করি। ধরেন একটা জেনজি কিন্তু পার্টি করতে পছন্দ করে, আমি ফ্রেন্ডসদের দেখিয়েছি হচ্ছে পিকনিক, ওয়ান ডিশ পার্টি। ওয়ান ডিশ পার্টি মানে হচ্ছে বন্ধুদের মধ্যে কেউ একজন রান্না করবে, যে ভালো রান্না পারে। আমি দেখিয়েছি ছেলেরা রান্না করছে, ছেলেরা চা বানাচ্ছে। মানে এই যে পরিবর্তনগুলো আমি জেনজিদেরকে একটু ম্যানিপুলেট করতে চাই, দেখো এভাবে আনন্দ করা যায়, এভাবে মজাটা করা যায়, একটু ফ্যামিলি ভাবে ওইটা করা যায়, একদম উইথ পার্টি। ওদের অনেকগুলি পার্টি আছে, সো ওই পার্টিগুলো তো যে মজাটা হয়, এর থেকে মজা হয় যখন ওয়ান ডিশ পার্টি, কারো হাতে রান্না খাচ্ছি। এটা আমরা স্টুডেন্ট লাইফে করে আসছি, তার মানে দর্শকের পালস বুঝে ওদেরকে ম্যানিপুলেট করছি। এবং আপনার এই যে গল্প বলার ধরন বা আপনার গল্পগুলো কিন্তু কখনো সহজ সরল থাকে না, জটিল মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে আপনি খেলতে ভালোবাসেন। সেদিক থেকেই জানতে চাচ্ছি যে আসলে কমেডির মোড়কে এই গল্পটি কেন আপনার প্রথম সিরিজ হিসেবে আপনি বেছে নিলেন? আমার প্রথম সিরিজের গল্প কিন্তু খুবই কঠিন, ভয়াবহ, এবং ওইটা করতে গিয়ে আমাদের অনেক বেগ পেতে হচ্ছে, কারণ ওয়ার্ল্ড সিনেমা এই ধরনের গল্প এবং একটা মাকে নিয়ে গল্প, আচ্ছা, এটা খুবই ডিপ গল্প। সো এই গল্পটা বলার জন্য এখন আমরা প্রস্তুত কিনা এটা নিয়ে আমরা ভাবছি। দ্বিতীয় গল্পটা আরো কঠিন, আচ্ছা, মানে আমার প্রত্যেকটা গল্প কঠিন এখন, যে এবং এগুলো আমরা পেয়েছি, দেখেছি, এবং এগুলো বানাতে হলে 16-17 দিন শুটিং করতে হবে, একটা অভ্যস্ততার প্রয়োজন, মানে লং ইয়াতে শুটিং করা। তখন আমি ভাবলাম যে আচ্ছা ফ্রেন্ডজি গল্পটা দিয়ে আমি ওই যে বললাম জুলাই বিপ্লব 1, আর দ্বিতীয়ত হচ্ছে রেভলিউশন দরকার আসলে কমেডি সেকশনগুলোতে। সবাই বলতেছে যে কমেডি আসলে কেমন হওয়া উচিত, হাস্যরসটা। তো হাস্যরসটা যদি আপনার মস্তিষ্ক থেকেই আসে, যে ধরেন আপনার হিউমার, আপনার আশেপাশের কন্টেন্টগুলোকে নিয়ে, যেমন সিটকম কেন বলা হয়, সিচুয়েশন কমেডি। এখানে হুমায়ুন আহমেদ স্যার থেকে শুরু করে শাহরুখ খান থেকে শুরু করে ম্যারিক ওয়ান্ট, যে প্রথম ফ্যাশন ডিজাইনার ছিল 1960 সালে, নারী ফ্যাশন ডিজাইনার, ওনাকে পর্যন্ত হোমেজ দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে আপনি একটা তথ্যবহুল একটা হাসির কমেডি শো দেখছেন, দর্শক অনেক কিছু জানছে, আমাকে অনেক ইনবক্স করছে, চিঠি লিখছে, অনেক প্রশ্ন জিজ্ঞেস করছে। সো এটা আমার জন্য মনে হয় একটা রেভলিউশন, এবং এর জন্য আমি ফ্রেন্ডজিটা শুরু করতে চেয়েছিলাম। এবং কাজের গল্প যখন শুনছি, আবু হুরাইরা তানভীরকে পরপর আপনার 3টি কাজে আমরা দেখেছি, এবং বুক পকেটের গল্পের পরে আয়েশা খানকে এবার আমরা পেলাম। এবং যতটুকু আমি শুনেছি যে এবার নাকি আসলে ডেডলাইন মিট করার জন্য শিল্পীদের টানা আসলে বিরতিহীনভাবে কাজ করতে হয়েছে, সত্যি? হ্যাঁ, এটা সত্যি। কারণ হচ্ছে আমরা যখন গল্পটা পেয়েছিলাম, হাসিব ভাই যখন গল্পটা দিয়েছিল, তখন তো মনে হচ্ছে যে রুমের মধ্যে গল্প, এটা 8 দিনের উপরে শুট হয়ে যাবে। সো আমরা বাজেটিংটা ওইভাবে করেছিলাম এবং জমা দিলাম। কিন্তু 12 তারিখে শুটিং, আমরা 7 তারিখে যখন গল্পটা নিয়ে বসলাম, আমরা দেখলাম যে আমরা এই ধরনের গল্প দেখে আসছি, 1, আর 2 হচ্ছে সংলাপের মধ্যে একটু ডেপথ ঝামেলা ছিল। পরে আমরা না এটা আর্টিস্টরা আমাকে রিকোয়েস্ট করলো যে ভাইয়া আপনি এটাকে নিয়ে বসেন, আপনি বসলে হয়তো এই জায়গাগুলোতে ঠিক হয়ে যাবে। জিনিসটা ঠিক হলো না, জিনিসটা উল্টে গেল। আচ্ছা, মানে দেখা গেল যে যেখানে আমাদের 12টা চরিত্র নিয়ে খেলার কথা ছিল, সেখানে 24 জন চলে আসছে। যেখানে দেখা গেল দীপা আপা, তারপর হচ্ছে মানে অনেক ক্যারেক্টার চলে আসছে। তো তখন দেখা গেল যে আমার স্ক্রিন প্লেতে আমি ইয়ে করলাম, এবং আমি বললাম যে ফ্রেন্ডজি প্রথম সিজনটা হবে ক্যারেক্টার বিল্ড আপ শো। আচ্ছা আচ্ছা, সো সিজন 1টা হচ্ছে ক্যারেক্টার বিল্ড আপ শো, এটা বলে দিলাম আজকেই, কারণ আমি বলেছি মানে ফ্রেন্ডজি শেষ হয়েছে পিকচার আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত, শাহরুখ খানের খুব বিখ্যাত একটা ডায়লগ দিয়ে। সো যেহেতু স্বাধীন ভাইকে কেউ দেখে নাই, এখানে ঐশী রাজশাহীতে পড়ে আছে, দুষ্টু কোকিল, তারপর হচ্ছে অনেক ক্যারেক্টারের জাস্ট শুরু হয়েছে, প্রেমটা কিন্তু হয় নাই এখনো, প্রেমের মতন লাগে ব্যাপারটা চলে আসছে। তো আমি ভাবলাম যে ওকে আমরা তাহলে এটা এমনভাবে ডিজাইন করব, গান থেকে শুরু করে প্রমোশন থেকে শুরু করে দেখবেন 9টা ক্যারেক্টার সবসময় নিজেদের কথা বলতেছে, মানে এটা হচ্ছে ক্যারেক্টার বিল্ড আপ শো, একদম প্রমোশন থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি দেখাতে চেয়েছি এটা একটা প্রমোশন। এবং চরিত্রের বিষয়টাতে একটু আসতে চাচ্ছিলাম আমি, যে সিরিজের 6টি পর্বে আমরা দেখেছি যে 4টি চরিত্রই বেশিরভাগ দৃশ্যে ঘুরে ফিরে এসেছে, এবং সেই সঙ্গে রয়েছে আরো 18 থেকে 20টি চরিত্র। অন্যান্য চরিত্রগুলোর উপস্থিতি এত কম কেন? কারণ হচ্ছে গল্পটা শুরু হয়েছে 4টা ছেলেমেয়ের আশেপাশে মানুষদেরকে নিয়ে, সো ওরাই ঘুরে ফিরে আসবে, এটাই স্বাভাবিক। আর আমি তো বলেছি যে এই গল্পটা হচ্ছে ক্যারেক্টার বিল্ড আপ শো। আচ্ছা, সো ক্যারেক্টার বিল্ড আপ শোতে কি হয়, আপনার 4টা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করাতে আমার 3 এপিসোড চলে গেছে।
ওদের মধ্যে যে স্ট্রাগলগুলি হচ্ছে, ওরা এক বাসায় থাকবে কি থাকবে না এই ডিসিশনটা নিতে। আর বাকি 3টা এপিসোডে দেখানো হয়েছে ওদের আশেপাশের যে প্রবলেমসগুলো আছে সলিউশনগুলি দেখানো হয়েছে, ইভেন কিছু একটা শুরু, হয়তো প্রেমের মতো লাগে, হয়তো কোনো কিছু একটা অপেক্ষা, যেমন মিলা অপেক্ষা করে ধ্রুবর জন্য। সো এগুলো দিয়ে আমি দর্শককে একটু কানেক্ট করতে চাচ্ছি, সিজন 2 এর জন্য রেডি করছি আর কি। এবং প্রতিটি চরিত্রে কি ব্যক্তি জাহিদ প্রীতম রয়েছে কিছুটা কিছুটা করে, যেমন হুমায়ুন আহমেদ থেকে শাহরুখ খানের, তো আপনি ডাইহার্ট ফ্যান তাই না? হ্যাঁ হ্যাঁ একদম, আমি শাহরুখ খানের ডাইহার্ট ফ্যান। এবং আমি তো আগে শাহরুখ খান ছাড়া কোনো ছবি দেখতাম না, সিনেমা দেখে আমি মজা পেতাম না সত্যি কথা বলতে। আস্তে আস্তে পরে আমি ওয়ার্ল্ড সিনেমা দেখে, হ্যাঁ এখন আমি ওয়ার্ল্ড সিনেমা দেখি, কারণ শাহরুখ খানের ছবি দেখা হয় না। সো মানে শাহরুখ খানের, আমি 90s-এর যে শাহরুখ খান ওইটাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। এবং দেখবেন বিজিএম এর মধ্যে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যেও বাজিগার, তারপর হচ্ছে এই ইনফ্লুয়েন্সগুলি রয়েছে। কারণ হচ্ছে শাহরুখ খানের ওই এরাটাকে আমি খুব বেশি মিস করি সত্যি। এবং সিরিজের সংলাপ প্রসঙ্গে একটু আসতে চাই, যে সংলাপগুলো আছে সেগুলো কি এই চরিত্রগুলোর জন্যই সৃষ্টি করা, নাকি আপনি ব্যক্তিগত জীবনেও এই সংলাপগুলো বা এই দর্শনটা মেনেই আসলে জীবন যাপন করেন? বুক পকেটে গল্প করার পরে আমি অসংখ্য চিঠি পেয়েছি। আমাকে আবার চিঠি লেখে সবাই, এটা মজার ব্যাপার এবং আমি খুব এনজয় করি ব্যাপারটা। একটা মেয়ে আমাকে চিঠি লিখলো এবং উনি বললো যে আমার প্রত্যেকটা দর্শন ভুল, এবং আমি ভুল মেসেজ দিচ্ছি, আমি যাতে দর্শকের প্রতারণা না ফেলি। সো টিএসসি ডেট এগুলো নাকি মিথ্যা, কারণ সে একটা জঘন্যতম একটা মানুষের প্রতারণার শিকার হয়েছে বলে এই ধারণা। সো আমার মনে হয় যে এই মেয়েটার জন্য একটা মেসেজ দেওয়া দরকার আমার, যে শুদ্ধ প্রেম অবিশুদ্ধ কিভাবে হয়, এখান থেকে কিন্তু আমার একটা ইয়া চলে আসছে। তিলোত্তমা করার পর আমার কাছে মনে হয়েছে যে মানুষ বিষণ্ণ গল্প দেখতে দেখতে একটু কষ্ট গল্প একটু লুকিয়ে থাকে, যে না আমি ভাই আমার জীবনে অনেক কষ্ট, এই কষ্টগুলি থেকে আমি একটু পালায় বাঁচি। আমি এখানে শিখেছি যে কষ্ট থেকে পালায় বাঁচানো কিছু নাই, কষ্টটাকে রেখে তোমার আশেপাশে মানুষগুলোকে সুখী করাটাই হচ্ছে ইয়া। যেমন মিলা অনেক বড় একটা ধাক্কা খাওয়ার পরেও কিন্তু ফ্রেন্ডদের সাথে আবার চলে আসে, মুরাদ অনেক বড় একটা ট্রমা থেকে ফিরে আসে। সো ফ্রেন্ডসের গল্পগুলো কিন্তু এরকম আসছে, প্লটগুলো এভাবে আসছে। এবং ওই যে আমার দর্শকের কথা আমার মাথায় থাকে, সো সংলাপ লেখার সময় আমি ওদেরকে মানে আসলে আমি চরিত্রের মাধ্যমে ওদেরকে মেসেজ দিতে চেষ্টা করি। সেটা চেষ্টা করেছেন। পিগম্যালিয়নিজম সিনড্রোম, এবং যেটা আমরা যতটুকু জানি যে আসলে ভাস্কর্যের প্রতি বা ডলের প্রতি প্রেম, এটা কি আপনার রয়েছে এই সিনড্রোমটি? না আমার নেই, কিন্তু আমি যখন নিতু প্লে করতে গেলাম, নিতু চরিত্রটার মধ্যে বাস করলাম, আমি দেখলাম মেয়েটা খুব একা, ওর বাবা ওকে সাপোর্ট দিচ্ছে না ওর স্বপ্ন পূরণের জন্য। ও যে মিলা বন্ধু আছে, বন্ধুটাও ওর মতো না, ও যেমন একটু ফান লাভিং এবং একটু উগ্র, মিলা হচ্ছে খুবই শান্তশিষ্ট এবং খুব তথ্যবহুল, মানে হচ্ছে উইকিপিডিয়া বলি ওকে আমরা। সো দেখা যাচ্ছে যে বন্ধু আছে কিন্তু বন্ধুর মতো না। তখন ওর একটা নিজের একটা ওয়ার্ল্ড তৈরি করতে হলো যে আমার একটা বন্ধু থাকবে। সো ছোট একটা বিড়াল আছে মাইলো। সো ডিপ্রেশনে যারা থাকে, যারা খুব একাকী থাকে, তারা বিড়াল খুব পছন্দ করে। হ্যাঁ, ইভেন দেখবেন যে এই জেনারেশন খুব বিড়াল পালছে অনেক অনেক। সো ওই ব্যাপারটাকে আমি নিয়ে আসছি যে ওর একাকিত্ব দূর করার 2টা সঙ্গী আছে, একটা হচ্ছে বিড়াল, আর যেহেতু ওর স্বপ্ন হচ্ছে ফ্যাশন ডিজাইনিং এবং কাকে খুব ভালো লাগে দেখতে, হ্যাঁ, সো ওর পারফেক্ট একটা ডল দরকার যেটাতে ওর কস্টিউমটা সবচেয়ে বেশি ফিট হয়। সো সেভাবেই তো আসলে কাজ করে, হ্যাঁ, ওখানে সেলাই করে। সো ওর প্রতি একটা প্রেম হয়ে গেছে ওর, এটাকে বলে ডল অবসেশন। ফ্রেন্ডসির আর্ট ডিরেকশন এবং কস্টিউম নিয়ে এবার বেশ যত্ন করেই কাজ করা হয়েছে, যেটা আমরা দেখেছি, একটু বিস্তারিত শুনতে চাই। আর্ট ডিরেক্টর খুঁজে পাচ্ছিলাম না সত্যি কথা বলতে। আমি যাদেরকে আমার প্যালেট দেখাচ্ছিলাম, আমার তো একটা লুক বোর্ড থাকে, সো আমি যাদেরকেই দেখাচ্ছিলাম অনেক বাজেট চাচ্ছে, কারণ আমাদের আসলে হিউজ বাজেটে কাজ করা হয় না। কিন্তু আমি এমন একজনকে পেলাম যে আমার লাইফে, জিয়াল ফারুক শুভ, উনি হচ্ছে অনেক দিন আগে আর্ট ডিরেকশন ছেড়ে দিয়েছেন, মানে উনি এখন আর্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন এবং আর কাজ করে না এরকম অবস্থা। আমি ভাইকে বললাম, ভাই চলেন অ্যাজ এ আর্ট ডিরেক্টর হিসেবে আপনি আমার সাথে জয়েন করেন। এবং শুভ ভাইয়ের সাথে আমি কথা বলে বুঝতে পারলাম এই লোকটা জানে। আমি আরেকজনের কথা বলতে চাই যে লাইন প্রডিউসার যে তামিল, ও অ্যাক্টিংও করে পাশাপাশি, ও হচ্ছে অলরাউন্ডার আমাদের। সো লাইন প্রডিউসিং আমার টাকা পয়সাটা দেখেছে, খুবই অনেস্ট একটা ছেলে, কিন্তু ও পাশাপাশি আর্ট ডিরেকশন, যে রুশমিলার যে গাড়িটা, ও বলছে ভাইয়া আমি একটা গাড়ি বলেছিলাম BMW, ছাদ খোলা গাড়ি লাগবে এবং বাজেটে কুলাচ্ছিল না, ও কোথায় থেকে যেন এটা ম্যানেজ করে নিয়ে আসছে ভাই, কিন্তু একদিনে সব শুটিং করতে হবে, কারণ এই বাজেট আপনি কুলাতে পারবেন না। সো আমরা বাজেটটাকে কখনোই মাথায় রাখি না, আমরা চেষ্টা করি আমার দর্শককে, যেহেতু নেটফ্লিক্স দেখছে, অ্যামাজন প্রাইম দেখছে, আমরা ওই কোয়ালিটিটাকে প্রোভাইড করার ট্রাই করি সবসময়। অবশ্যই। এবং আপনার কন্টেন্টগুলোতে সবসময় কিন্তু মিউজিকের বেশ গুরুত্ব থাকে, এবং কন্টেন্টগুলোতে যেমন গান আমরা দেখি, গানগুলোও অনেক জনপ্রিয় হয়। এবার সঙ্গীত পরিচালক সৈয়দ নাফিসের কাছ থেকে আপনার কি চাওয়া ছিল? সৈয়দ নাফিস ভাইয়ের কাছ থেকে আমার চাওয়া ছিল একটা কথোপকথন স্টাইলের গান, আচ্ছা, যেটাতে ধরেন স্যাপিওসেক্সুয়ালটা খুব ফুটে ওঠে, বোঝা যাবে। সো আমি বললাম যে মিউজিকটা খুব কম হবে
এবং ভোকালটা খুব স্ট্রং হবে। ইলশে গুড়ি, এই যে এমন করে বলতেছে না, মনে হচ্ছে যে খুব কাছাকাছি দুটা কাপলস বসে তাদের মনের কথাটা শেয়ার করছে। সো ভাইয়াকে আমি যখন বললাম, ভাইয়া 3টা গান দিয়েছিল, 3টা গান রিজেক্ট হয়েছে। তার সাথে আমার খুব বাকবিতণ্ডা হয়েছে এবং আমি বললাম যে ভাই এভাবে না, বলা ভাই কি চাচ্ছেন আমাকে এক্স্যাক্টলি এটা বলেন। আমি একটা রাগ দিলাম যেটা ইয়ামিনী রাগ বলে। আমি বললাম ভাই আমার দৃশ্যের মধ্যে ইলশে গুড়ি আছে, ঠোঁটে ঠোঁটে আশকারা আছে, তারপর এরকম করে আমি প্রায় 12টা থেকে 13টা বুলেট পয়েন্টস দিলাম। আচ্ছা। এবং ভাইয়াকে বললো যে এগুলো কি অ্যাড করা যাবে? আমি ভয় পাচ্ছি যে ভাই আবার কিছু বলেন, বলে এগুলো আগে দেন নাই কেন? করলাম, করার পরে দেখলাম যে ভাইয়া বললো যে রাত 3টা 3:30টার দিকে বলতেছে ভাইয়া উড়ে যাবে, গানটা শুনান। গান শুনছি, গান শোনার পরে বললাম ভাই মিউজিক নাই করে দেন। আচ্ছা। একদমই ডাউন করে দেন, এবার আপনি ইয়ে করেন। ভাইয়া খুব অসন্তুষ্ট। 10:30টার সময়, সকাল 10:30টার সময় আরেকটা ইয়া পাঠালো, ওটার ভার্সন পাঠালো এবং আমি বললাম যে ভাই এটা হিট হবে, এটা উড়ে যাবে, এবং যেটা আপনারা শুনতেছেন এখন। আপনাকে যদি সমালোচনা করতে বলি যে এই সিরিজের বা ফ্রেন্ডসির আসলে কোন কোন ক্ষেত্রগুলো নিয়ে আপনি ঠিক তেমনভাবে সন্তুষ্ট হতে পারেননি, তাহলে কোন দিকগুলোর কথা বলবেন? আমি যদি আরো 3-4 দিন শুটিং করার সময় পেতাম এবং স্ক্রিপ্টটা নিয়ে যদি আরো 1 মাস নিজেকে সময় দিতে পারতাম, আমার মনে হয় যে এখানে আপনারা আরো অনেক কিছু দেখতে পারতেন, যেটা হয়তো সিজন 2-তে দেখতে পাবেন, কিন্তু আমি এই সিজনেই অনেক কিছু দেখাতে পারতাম যেটা আমি দেখাতে পারিনি। এবং আরেকটা জিনিস মনে হয়েছে, আমি খুব কম সময়ে কিছু নতুন মানুষদেরকে ইন্ট্রোডিউস করানো হয়েছে যারা একদমই স্ক্রিনে প্রথম। তো ওদেরকে না আমার আরো একটু গ্রুমিং করার দরকার ছিল, আর একটু সময় দেওয়া দরকার ছিল, তাই আমি অনেক সিন নেইনি। কাজের কারণে, কাজের চাপে নাকি আপনি বিয়ে করার সময় পাচ্ছেন না? সময়টা করে আসলে কবে বিয়ের প্ল্যান আছে একটু শুনতে চাই। বিয়ে করার মানে এই যে আমার এখন কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে আরেকটা সিনেমার কাজ। সো দেখা যাচ্ছে যে এই যে কাজের মধ্যে যে আমি কি করি, একটা কাজের পরে 1 মাস শোগুলো অ্যাটেন্ড করি, ইন্টারভিউ দিই, এবার এই সময়টাও পাচ্ছি না। দেখা যাচ্ছে আমি প্রমোশন করতে পারতেছি না, রাত 12টা 1টার সময় বাসায় ঢুকছি। সো দেখা যাচ্ছে যে বিয়ে করার জন্য আমি একটা শান্তিপূর্ণ ছেলে, খুব অনাড়ম্বর একটা বিয়ে করতে চাই, খুবই কম খরচে, খুব শান্তিপূর্ণভাবে, যেটা বুক পকেটে গল্প বলা হয়েছে। মাত্র 22-23 জন আমার বিয়েতে অ্যাটেন্ড করবে। সো আমার এই ধরনের একটা ড্রিম। সো এটা করতে একটা প্ল্যানিং লাগে। সো 1 মাসের একটা গ্যাপ লাগলো আমার। এবং যতটুকু শুনেছি 2026 পর্যন্ত আপনি বুকড আছেন চরকির জন্য প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছেন। সেটা কি ওয়েব ফিল্ম না ওয়েব সিরিজ, একটু হিন্টস তো দিতেই হবে। আচ্ছা, 2026 সাল পর্যন্ত বুক বলতে কি আমার প্রতিটা কাজ করতে অনেক সময় লাগে, ধরেন 3-4 মাস করে যদি লাগে। সো আমি যদি 4টা গল্প বলতে চাই, আমি দেখি যে 2026 সাল পর্যন্ত আমার বুকড, সো ওই হিসেবে বলা যায়। আর তবে চরকির কাজ, চরকি, হইচই সব প্ল্যাটফর্মের জন্য কাজ করছি এই সময়টাতে। তবে চরকির একটা আমি বলতে চাই যে ওয়েব ফিল্ম আসছে একটা অরিজিনাল, যেটা নিয়ে আমি কাজ শুরু করে দিয়েছি অলরেডি। এটা ভ্যালেন্টাইনে আসবে এবং এই গল্পটা খুবই সুন্দর, এবং এই গল্পটা যারাই পড়েছে তারাই বলতেছে যে এই গল্পটা আসলেই ফিল্ম হওয়ার মতন একটা গল্প। সো দেখা যাক কি হয়, মানে ম্যাজিক রিয়েলিজম, রোমান্টিক একটা গল্প আর কি। আচ্ছা, এবং আপনার ভক্তদের দাবি সিনেমা নির্মাণ করতে হবে। যদি জানতে চাই যে রূপালী পর্দায়, বড় পর্দায় আপনার নাম কবে দেখতে পাবো? আমি তো সিনেমার স্বপ্ন নিয়ে আসছি, আর আমি ওই যে যেটা আপনি বললেন ডায়লগটা প্রথমেই, যে বিছানায় শুয়ে তো আর স্বপ্ন দেখা যায় না। আমি কিন্তু ছোটবেলা থেকেই মোবাইল নিয়ে নেমে গেছি, ক্যামেরা নিয়ে নেমে গেছি, যেভাবে যখন কখনো লিখছি আমি কিন্তু থামাই না আমার স্বপ্ন দেখাটা। সো সিনেমাতে আমি তো বললাম যে আমি সবসময় রেভুলেশন চাই, কারণ আমি খুবই হিংসুটে আমার দেশ নিয়ে, যে আমার দেশ কেন সবার সাথে কম্পিট করতে পারবে না, কেন পারছে না। অনেক বাজেট ইস্যু থাকে আমি জানি, তারপর আমি চেষ্টা করি কি যে রেভুলেশন আনাতে। অ্যাটলিস্ট আমার গল্প দিয়ে তো হয়তো প্রোডাকশন ডিজাইন খুব বেশি কারণ জরের মতন হবে না, বাট আমি চেষ্টা করি আমার গল্পটাতে অলংকার করতে, যাতে গল্পটা মনে রাখে সারা জীবন মানুষ। কারণ সত্যজিৎ রায়, জহির রায়ন কিন্তু অনেক কিছু করে নাই, তারা সবসময় তাদের গল্পটাকে প্রাধান্য দিয়েছে, চরিত্রটাকে জীবন্ত করতে চেয়েছে, এবং দিন শেষে দেখা গেল যে এটা কালজয়ী হয়েছে। সো আমি একটা কালজয়ী সিনেমা বানাতে চাই, যেখানে দর্শক হলে গিয়ে ভাববে, কাঁদবে, এবং ফ্যামিলি নিয়ে হাসতে হাসতে হল থেকে বের হয়ে বলবে এরকমই তো সিনেমা। তবে এবার আপনাকে ঝটপট কিছু প্রশ্ন করব, চটপট উত্তর দিতে হবে। জাহিদ প্রীতমের কি কোনো সিনড্রোম রয়েছে? অ্যামাক্সোফোবিয়া, গাড়ি চালানোর ভয়। আমি গাড়ি চালাতে পারি না, এবং আমি গাড়ির মধ্যে আটকে থাকতে পারি। আমার বাস খুব পছন্দ, আমি মেট্রো পছন্দ করি, আমার খোলামেলা ট্রান্সপোর্ট পছন্দ। আপনার সাথে কার মিল রয়েছে, হিমু না ধ্রুব? আমি হিমুকে পছন্দ করি, ধ্রুবকে পছন্দ করি, কিন্তু ধ্রুব যেহেতু আমার চরিত্র, আমার বানানো, সো ধ্রুব। হিমুর 23টি উপন্যাসের মধ্যে আপনার প্রিয় 3টি উপন্যাসের নাম জানতে চাই। হিমু নীল জ্যোৎস্না, হিমু রিমান্ডে, আর হচ্ছে হিমু ও কয়েকটি ঝিঝি পোকা। শাহরুখ খান অভিনীত আপনার 5টি প্রিয় সিনেমার নাম জানতে চাই। দিলসে, ওম শান্তি ওম, রাবনামানাদে জরি, মাই নেম ইজ খান, ভিরজারা। বুক পকেটের গল্প নাকি তিলোত্তমা? তিলোত্তমা। বুক পকেটের গল্প নাকি ফ্রেন্ডজি?
বুক পকেটের গল্প। এবার কয়েকজনের নাম বলছি, এক বাক্যে তাদেরকে নিয়ে বিশ্লেষণ করতে হবে। আবু হুরায়রা তানভীর। মিস্টার পারফর্মার। পার্থ শেখ। অলরাউন্ডার। দীপা খন্দকার। এলিগেন্ট। শাহেদ আলী। স্মার্ট। সাবরিন আজাদ। দুর্দান্ত অভিনেত্রী। রেহনুমা আলম ঐশী। মিষ্টি মেয়ে। মীর রাব্বি। মিস্টার পারফেকশনিস্ট। আয়েশা খান। আফসোসি, ওর আফসোস শেষ হয় না। মাইনুল হাসান। উনি যে কোনো ক্যারেক্টারের জন্য তৈরি হয়েছে পৃথিবীতে। সৈয়দ নাফিস। ম্যাজিশিয়ান। কথা বলে ভীষণ ভালো লাগলো। আগামীর কাজগুলোর জন্য অনেক অনেক শুভকামনা থাকছে। বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আর আমার দর্শককে আমি একটা কথা বলতে চাই যে আমার প্রতিটা কাজ একটা থেকে আরেকটা ভিন্ন, এবং প্রতিটি কাজে আমি বিভিন্ন মেসেজ দিতে চাই আপনাদের উদ্দেশ্যে। সো ফ্রেন্ডজি দেখুন, ফ্রেন্ডজি নিয়ে ভাবুন এবং ফ্রেন্ডজি শেয়ার করুন বন্ধুদের সাথে। ধন্যবাদ।